বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে আজ সূচিত হলো এক নতুন যুগ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় বেতন কাঠামোর চূড়ান্ত সুপারিশমালা আজ প্রণীত হয়েছে। দেশের সরকারি কর্মকর্তা কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জীবনে আসছে এক অভাবনীয় এবং ঐতিহাসিক পরিবর্তন। বিশেষভাবে উল্লেখ্য যে এবারের বেতন কমিশন যারা তাদের কর্মজীবন জাতির সেবায় উৎসর্গ করে বর্তমানে অবসরে রয়েছেন তাদের প্রতি যে মানবিকতা এবং সহমর্মিতা প্রদর্শন করেছে তা প্রশাসনিক ইতিহাসে এক বিরল এবং স্মরণীয় নজির। আজকের এই সংবাদ শুধুমাত্র একটি সরকারি সিদ্ধান্ত নয়, বরং এটি সামাজিক ন্যায়বিচার এবং মানবিক মৌলিক মূল্যবোধের এক উজ্জ্বল এবং জীবন্ত প্রতিফলন। আজ বিকেল ৩:৪৫ রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত এবং সর্বশেষ সভা সম্পন্ন হয়। কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে পরিচালিত এই ঐতিহাসিক বৈঠকে নবম জাতীয় বেতন স্কেলের সকল সুপারিশ বিস্তারিতভাবে পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়। এটিই ছিল কমিশনের দায়িত্ব সমাপনের আনুষ্ঠানিক সভা। সভা শেষে কমিশনের একজন ঊর্ধ্বতন সূত্র গণমাধ্যমকে জানান, এবারের বেতন কাঠামো কেবল চাকরিজীবীদের বেতন বৃদ্ধির মধ্যে সীমিত থাকেনি। যারা তাদের জীবনের স্বর্ণালী সময় রাষ্ট্রের উন্নয়নে এবং জনসেবায় ব্যয় করে এখন অবসরে আছেন, তাদের জীবনে প্রকৃত উন্নয়ন আনতে এক ব্যাপক এবং সুদূরপ্রসারী সংস্কারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কমিশনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আজকের সভায় সর্বাধিক গুরুত্ব এবং সময় প্রদান করা হয়েছে পেনশন ব্যবস্থার আমূল সংস্কারে। প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলে পেনশনভোগীদের মাসিক পেনশনে উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধির সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। এবার পূর্বে সকল বেতন কমিশনের গতানুগতিক পথ থেকে সরে এসে সবার জন্য সমান হারে পেনশন বৃদ্ধির পরিবর্তে একটি আধুনিক, বিজ্ঞানভিত্তিক এবং ন্যায়সঙ্গত পদ্ধতি অবলম্বন করা হয়েছে। পেনশনভোগীদের বর্তমান মাসিক পেনশনের পরিমাণ বিবেচনা করে 3টি স্বতন্ত্র এবং পৃথক শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এবং প্রতিটি শ্রেণীর জন্য ভিন্ন ভিন্ন হারে পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এই পদ্ধতির মূল লক্ষ্য হল সবচেয়ে কম আয়ের পেনশনভোগীদের সর্বোচ্চ সুবিধা প্রদান করা এবং আর্থিক বৈষম্য হ্রাস করা। কমিশন থেকে প্রাপ্ত বিশদ তথ্য অনুসারে প্রথম শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছেন নিম্ন আয়ের পেনশনভোগীরা। যেসব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বর্তমানে মাসিক 20,000 টাকার কম পেনশন পাচ্ছেন, তাদের জন্য কমিশন এক অভূতপূর্ব এবং সাহসী প্রস্তাব করেছে। এই শ্রেণীর সকল পেনশনভোগীর পেনশন শতভাগ অর্থাৎ দ্বিগুণ করার সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। বাস্তব উদাহরণের মাধ্যমে বললে, যিনি বর্তমানে 5,500 টাকা পেনশন পাচ্ছেন তিনি নতুন কাঠামোতে পাবেন 11,000 টাকা। যিনি 9,000 টাকা পান তিনি পাবেন 18,000 টাকা। যিনি 13,000 টাকা পান তার পেনশন হবে 26,000 টাকা। যিনি 17,000 টাকা পান তিনি পাবেন 34,000 টাকা। যিনি 19,000 টাকা পান তার পেনশন হবে 38,000 টাকা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি এবং মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতিতে পেনশন দ্বিগুণ হওয়া নিম্ন আয়ের অবসরপ্রাপ্তদের জন্য প্রকৃত অর্থেই জীবন পরিবর্তনকারী একটি ঘটনা। বর্তমানে অসংখ্য পেনশনভোগী অত্যন্ত সীমিত এবং অপ্রতুল পেনশনে তাদের দৈনন্দিন খাদ্য, অপরিহার্য ওষুধপত্র এবং পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে অবর্ণনীয় কষ্ট সহ্য করছেন। এই বৃদ্ধি তাদের জীবনে প্রকৃত স্বস্তি, মর্যাদা এবং আত্মসম্মান ফিরিয়ে আনবে। দ্বিতীয় শ্রেণীতে স্থান পেয়েছেন মধ্যম আয়ের পেনশনভোগীরা, যারা বর্তমানে মাসিক 20,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে পেনশন পান। তাদের ক্ষেত্রে 75% পেনশন বৃদ্ধির সুপারিশ গৃহীত হয়েছে। সংখ্যায় ব্যাখ্যা করলে, যিনি বর্তমানে 20,500 টাকা পেনশন পান তিনি অতিরিক্ত পাবেন 15,375 টাকা এবং মোট পেনশন হবে 35,875 টাকা। যিনি 26,000 টাকা পান তিনি পাবেন মোট 45,500 টাকা। যিনি 31,500 টাকা পান তার মোট পেনশন হবে 55,120 টাকা। যিনি 37,500 টাকা পান তিনি পাবেন 65,120 টাকা। যিনি 39,500 টাকা পান তার মোট পেনশন হবে 69,120 টাকা। এই উল্লেখযোগ্য বৃদ্ধি মধ্যবিত্ত শ্রেণীর পেনশনভোগীদের জীবনমান রক্ষা করবে এবং তাদের পরিবারের শিক্ষা, চিকিৎসা, আবাসন ব্যয় এবং সামাজিক দায়দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে। বিশেষভাবে যারা সন্তানদের উচ্চশিক্ষা, কর্মসংস্থান কিংবা বিবাহ এবং পরিবারের অন্যান্য গুরুদায়িত্ব পালন করছেন তাদের জন্য এই পেনশন বৃদ্ধি প্রকৃত সহায়তা প্রদান করবে। তৃতীয় শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছেন উচ্চ আয়ের পেনশনভোগীরা, যারা মাসিক 40,000 টাকার বেশি পেনশন পান। তাদের ক্ষেত্রে 55% পেনশন বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে। শতাংশের হিসাবে এটি পূর্ববর্তী 2 শ্রেণীর চেয়ে কম হলেও প্রকৃত আর্থিক পরিমাণে এটি একটি উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ বৃদ্ধি। উদাহরণস্বরূপ, যিনি 43,000 টাকা পেনশন পান তিনি অতিরিক্ত 23,650 টাকা পাবেন এবং মোট পেনশন হবে 66,650 টাকা। যিনি 48,000 টাকা পান তার মোট পেনশন হবে 74,400 টাকা। যিনি 55,000 টাকা পান তিনি পাবেন 85,250 টাকা। যিনি 62,000 টাকা পান তার মোট পেনশন হবে 96,100 টাকা। যিনি 70,000 টাকা পান তিনি পাবেন 1,08,500 টাকা। এই ধাপভিত্তিক বৃদ্ধির কৌশল অবলম্বন করে কমিশন বিভিন্ন আয়স্তরের পেনশনভোগীদের মধ্যে ভারসাম্য রক্ষা করেছে এবং আর্থিক বৈষম্য কমানোর একটি কার্যকর পদক্ষেপ নিয়েছে। যাদের আয় বেশি তাদের তুলনামূলক কম হারে এবং যাদের আয় কম তাদের বেশি হারে সুবিধা প্রদানের এই নীতি সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক সমতার একটি আধুনিক এবং বিজ্ঞানভিত্তিক প্রকাশ। পেনশন বৃদ্ধির পাশাপাশি কমিশন চিকিৎসা ভাতা বৃদ্ধির ক্ষেত্রে একটি অত্যন্ত মানবিক, বাস্তবসম্মত এবং যুগান্তকারী সুপারিশ করেছে। বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের শারীরিক শক্তি ক্ষয় হয় এবং নানাবিধ রোগব্যাধির সম্মুখীন হতে হয়। চিকিৎসা সেবা গ্রহণ এবং নিয়মিত ওষুধপত্র সেবনের প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বিশেষভাবে বার্ধক্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি সমস্যা, বাতব্যথা, স্ট্রোক, শ্বাসকষ্ট সহ বহুবিধ দীর্ঘমেয়াদী এবং জটিল রোগের জন্য নিয়মিত এবং ব্যয়বহুল চিকিৎসা অপরিহার্য হয়ে ওঠে। এই কঠোর এবং বেদনাদায়ক বাস্তবতা গভীরভাবে উপলব্ধি করে এবং প্রবীণ পেনশনভোগীদের কষ্ট লাঘবের জন্য পে কমিশন চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধির প্রস্তাব করেছে। সুপারিশ অনুযায়ী যেসব পেনশনভোগীর বয়স 75 বছর বা তার ঊর্ধ্বে, অর্থাৎ যারা অতি প্রবীণ শ্রেণীর অন্তর্গত, তাদের জন্য মাসিক চিকিৎসা ভাতা 10,000 টাকা নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে। বর্তমানে এই বয়সী পেনশনভোগীরা যে পরিমাণ চিকিৎসা ভাতা পান তা তাদের মাসিক ওষুধপত্র এবং চিকিৎসা ব্যয়ের তুলনায় অত্যন্ত অপ্রতুল এবং অপর্যাপ্ত। 10,000 টাকা মাসিক চিকিৎসা ভাতা একজন অতি প্রবীণ পেনশনভোগীর নিয়মিত ওষুধপত্র ক্রয়, চিকিৎসকের পরামর্শ গ্রহণ, প্রয়োজনীয় রক্ত পরীক্ষা, এক্স-রে, ইসিজি, আলট্রাসনোগ্রাম এবং অন্যান্য ডায়াগনস্টিক পরীক্ষার খরচ মেটাতে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করবে। অপরদিকে যেসব পেনশনভোগীর বয়স 55 বছরের কম অথবা যারা পারিবারিক পেনশনের আওতাভুক্ত কিংবা সম্প্রতি অবসরে গেছেন তাদের জন্য চিকিৎসা ভাতা 5,000 টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এভাবে চিকিৎসা ভাতা নির্ধারণের ক্ষেত্রে বয়স এবং স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তার তীব্রতার ভিত্তিতে একটি যৌক্তিক এবং বিজ্ঞানসম্মত পার্থক্য বজায় রাখা হয়েছে। সাধারণভাবে তরুণ বা